না আমার আগ্রহ নাই, আমি নিব না। আর জিনিসটা ক্যাপ্টেন্সিটা এনজয় করার ব্যাপার, আমি হয়তো এনজয় করি না ভাই, সত্যি কথা। আপনি তো আমার কাছে মনে হয় আপনি এমনই আমাকে বয়স্ক বানিয়ে দিলেন। দর্শক আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশ ক্রিকেটে, বিশেষ করে টেস্টে যার সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক সেই মুমিনুল হক সৌরভ। তাকে আমরা অনেকদিন পরে পেয়েছি, তার সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলবো। সৌরভ ভাই, শুরুতেই জানতে চাওয়া, টেস্টটা ক্রিকেট আমরা অনেকেই বলেন, কিন্তু একটু কঠিন প্রশ্ন দিয়ে শুরু করি, যে সবাই বলে যে আপনি শুধুমাত্র টেস্ট এক ফরম্যাটে খেলেন, এটা কার জন্য হয়েছে? এটা মিডিয়ার দায় দেখেন, বোর্ডের দায় দেখেন, নাকি নিজের দায় দেখেন এক ফরম্যাটে খেলার জন্য? তো সবার দায় আছে, নিজের দায় তো অবশ্যই আছে, আমার বোর্ডেরও দায় আছে, মিডিয়ারও দায় আছে। জিনিসটা হলো ওই যে ক্যারিয়ার শুরু করার সময় মানে ওই টেস্ট ক্রিকেটটাই ভালো খেলেছিলাম, করার পরে ওই সবাই ধরে নিয়েছে যে টেস্ট ক্রিকেটে ভালো খেলতে পারি। লেভেন্টি বোর্ডও আমার কাছে মনে হয় ওই সময় বোর্ড, তারপর আপনার সিলেক্টরও বলেন, সবাই দায় আছে। আপনার ওয়ানডেতে অভিষেক হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, পরে টেস্ট খেলেছিলেন, টি-20 খেলার সুযোগ হয়েছিল, কিন্তু যেটা জানতে চাচ্ছি যে ক্যারিয়ারটা একটা জায়গায় আটকে আছে, বয়স 33 পার হয়েছে, এখন কি মনে হয় যে অন্য দুই ফরম্যাটে ফেরা সম্ভব, ফিরতে পারেন? এগুলো নিয়ে এত এখন আপাতত চিন্তা করছি না। এখন আপনার সামনে ফেরা সম্ভব কি সম্ভব না ডিপেন্ড করে আপনি কতটুকু আপনার যে ফরম্যাটে খেলছেন ওটাতে আপনি কতটুকু দিতে পারছেন, কতটুকু কন্ট্রিবিউট করতে পারছেন দেশের জন্য। আর আপনি যদি ভালো খেলেন, ভালো ক্রিকেট খেলেন, অবশ্যই ফেরা সম্ভব, মানে পৃথিবীতে অসম্ভব বলতে কিছু নাই। আর তার মানে এই না যে আমি মানে আশা একেবারে ছেড়ে দিয়েছি, আমি অবশ্যই ওই অনুযায়ী কাজ করি, আমি ওই অনুযায়ী ওই আশায় রেখেই কাজ করতেছি। অবশ্যই সম্ভব, ফেরা অসম্ভব বলে কিছুই নেই। টেস্টে আপনার অ্যাভারেজ সাকিব, মুশফিক আর মাহমুদ তিনজনের পরে, তামিমের পরে 37 করে অ্যাভারেজ। এই অ্যাভারেজটা ক্যারিয়ার শেষে কোথায় রাখতে চান, ক্যারিয়ার শেষে নিজেই কোথায় দেখতে চান? ক্যারিয়ার শেষে কোথায় দেখতেছে সেটা বলা ডিফিকাল্ট, কারণ কালকেও কি বাঁচবো কিনা এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। অবশ্যই ক্যারিয়ার শেষ করার আগে অ্যাভারেজের কথা যেটা বলছেন, অবশ্যই আমি 50-এর কাছে 50 করে শেষ করার ইচ্ছে আছে, যে 50 শেষ করতে পারে তাহলে আপনার ভালো একটা অবস্থানে চলে যাবে। আর আমার টিমও ওইভাবে বেনিফিট হবে, যখন আমার 50 অ্যাভারেজ হবে তখন আমি শেষ করতে পারলে, 50 অ্যাভারেজ শেষ করতে পারলে যে আপনার একটা স্ট্যান্ডার্ড সেট হয়ে যাবে, যে বাংলাদেশ ক্রিকেটে একজন 50 করে অ্যাভারেজ শেষ করে তখন পরবর্তী যারা আসবে তারাও ওইটা মেনটেন করার চেষ্টা করবে, ওর কাছাকাছি যাওয়ার চেষ্টা করবে। আপনারা একটা ইন্টারভিউতে বলছিলেন যে বাংলাদেশের টেস্ট ক্রিকেটের কালচারটা এখনও গড়ে ওঠেনি, এখন কি মনে হয় যে টেস্ট ক্রিকেট কালচারটা গড়ে উঠেছে কিনা? কারণ আমরা টেস্ট খুব কম খেলি। টেস্ট ক্রিকেট এখন ডে বাই ডে ইমপ্রুভ হচ্ছে, আগে ছিল না, 3-4-5 বছর আগে হয়তো ওইভাবে ছিল না। এখন পেস বোলিং লাইন আপ ইমপ্রুভ হওয়াতে, তারপর আপনার ঘরোয়া ক্রিকেটও আপনার যারা ন্যাশনাল লিগ টেস্টে যে ন্যাশনাল লিগে যেগুলো খেলা হয়, বিসিএল যেগুলো খেলে, এগুলোতে হয়তো আমাদের আরও প্রফেশনাল ওয়েতে করা লাগবে, আরও প্রফেশনাল ওয়েতে খেলা লাগবে। এখনও পুরোপুরি গড়ে ওঠে না, এখন আগের চেয়ে অনেক বেটার হচ্ছে। বাংলাদেশ টিমও আমার কাছে বাংলাদেশ টিমে আগের চেয়ে অনেক বেটার, সব কিছু মিলে পরিবেশটা আগের চেয়ে অনেক বেটার হচ্ছে। সৌরভ, যদি বাংলাদেশে না হয় ইন্ডিয়াতে অথবা ইংল্যান্ড অথবা অস্ট্রেলিয়াতে হতো, নামের পাশে 100 টেস্ট থাকতো কিনা, অ্যাভারেজটা বেশি হতো কিনা, আপনার ক্যারিয়ারটা সমৃদ্ধ হতো কিনা? এটা বলা যায় না, আমি বলতে পারবো না এটা হবে, হয়তো কি হইতো না, হয়তো পারতো না হয়তো। কারণ দেখা গেলো আমি অন্য দেশে হলে ওই দেশের মেইন টিমে হয়তো নাও খেলতে পারতাম। আল্লাহ যেখানে রাখছে আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। ক্যাপ্টেন্সি করেছেন সৌরভ ভাই, ক্যাপ্টেন্সি কী কী চ্যালেঞ্জ ফেস করেছেন? ক্যাপ্টেন্সি ছেড়েছিলেন বা কী জন্য ক্যাপ্টেন্সি যখন নিয়েছিলেন, কী চিন্তা করে নিয়েছিলাম? একটা জিনিসই ভালো, একটা পজিটিভ চিন্তা করে নিয়েছিলাম যে আল্লাহ একটা মানে এইসব সুযোগ আল্লাহ তালা সবাইকে দেয় না, আপনি যেমন ক্যাপ্টেন্সি সবাই পায় না, তো আল্লাহ তালা সবাইকে ওই সুযোগটা দেয় না। তো আমি যেহেতু পেয়েছিলাম, আল্লাহকে শুকরিয়া করেছিলাম যে পেয়েছি, নিশ্চয়ই এর ভিতরে আমি কিছু একটা যদি ওই সময় মানে টেস্ট ক্রিকেট অবস্থা আরও করুণ ছিল, তো ওই সময় ইচ্ছে ছিল যে কোনোভাবে কোনো একটা জায়গায় যদি আমি কোনোটা ইম্প্যাক্ট দেখাইতে পারি, ফেলতে পারি, তাহলে ওটা টিমের জন্য বেনিফিট হবে। হয়তো আমি তখন ওই সময়টায় ওই সময়টায় আপনার ওই যে রেজাল্টটা দরকার সেটা আমি চিন্তা করি, পরবর্তী যে রেজাল্টটা আছে ওই চিন্তা করেছিলাম। তো ওইটার কারণে আমার কাছে মনে হয় যে এখন ওই সুবিধাটা আমাদের টিম পাচ্ছে, যেমন পেস বোলিংয়ের যে ইয়াটা ছিল ওটা হয়তো এখন পাচ্ছে। ছেড়েছিলেন কী চিন্তা করে? ক্যাপ্টেন্সি ছেড়েছিলাম আসলে আমি নিজে পারফর্ম করতে পারছিলাম না, আলটিমেটলি আপনি নিজে পারফর্ম না করতে পারা, টিমও রেজাল্ট করতে পারছিল না। যখন ক্যাপ্টেন রেজাল্ট করবে না, টিম যদি পারফর্ম করে তাও আপনার কোনোভাবে আপনি ওইটা পার হয়ে যেতে পারবেন, কিন্তু টিমও রেজাল্ট না করলে, ক্যাপ্টেনের রেজাল্ট না করলে তখন অনেক কঠিন হয়ে যায়, যে আমি নিজে কন্ট্রিবিউট করতে না পারলে তখন টিমের জন্য ডিফিকাল্ট হয়ে যায়। তখন টিম থেকে সাপোর্ট পেয়েছেন? বোর্ডের কোনো চাপ ছিল ক্যাপ্টেন্সি ছাড়ার জন্য আপনার? না, এটা পুরো আপনাদের হয়তো ভুল ধারণা, বোর্ডের কোনো চাপই ছিল না। আমি নিজে থেকে, আর যখন আপনি পারফর্ম করবেন তারা আসলে এনজয় করতে পারবেন আপনি। আমি এনজয় করছিলাম, কারণ টিমে রেজাল্ট করতে পারছিল, আমি রেজাল্ট করতে পারছিলাম না, এনজয় করছিলাম না, অনেক প্রেশার ছিল, এই কারণে ছেড়েছিলাম। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। টেস্টে মইনুল ভাই
এক ফরম্যাট খেলে জাতীয় দলের ধারাবাহিকভাবে পারফর্ম করা কতটা কঠিন, এটা কঠিন হয়ে যায় কিনা? আমরা টেস্ট সচরাচর খেলি না, আমরা 2 মাস পরে আবার টেস্ট করি। যদি আপনি নিউজিল্যান্ড বিপক্ষে এ দলের বিপক্ষে 4 দিনের ম্যাচ খেলবেন, কিন্তু আন্তর্জাতিক ম্যাচে তো সেই ম্যাচে খেলবেন কিনা 2 মাস পরে আপনার টেস্ট নিউজিল্যান্ড শ্রীলঙ্কার সাথে টেস্ট ম্যাচ রয়েছে, সেক্ষেত্রে একজন ব্যাটসম্যানের ধারাবাহিক হয়ে ওঠাটা অনেকটা কঠিন হয়ে যায় কিনা? অবশ্যই কঠিন। এরা যারা শুধু টেস্ট করে তাদের জন্য অনেক কঠিন, বিশেষ করে আমাদের দেশে। কারণ আমাদের দেশে আপনার ওইভাবে 4 ডে ম্যাচ আপনার যখন খেলা হয় তখন এক সিজনে খেলা হয়, তখন 5-6টা খেলা হয়। আর এরকম লম্বা গ্যাপ থাকলে খেলাটা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। আর এই টিমের সাথে যেটা বললেন যে না, এই টিমে মানে মনে হয় না খেলবো, এর ভিতরে আমি হয়তো স্কিল প্র্যাকটিস অথবা ফিটনেস ট্রেনিং করবো আর কি। অবশ্যই ডিফিকাল্ট। আপনি যখন লম্বা ব্রেক নিয়ে যদি আপনি অ্যাটলিস্ট 1 মাস পরে হলে ঠিক আছে, যখন আপনার 3 মাস 2 মাস পরে খেলেন তখন আপনার আবার নতুন করে শুরু করা লাগে, আপনি যে ফর্মে ছিলেন সেটা আবার নতুন করে করা লাগে। আর সবচেয়ে বেশি হয় যে মিডিয়া, এতে আমাদের মিডিয়া তো আপনার বিশেষ করে আপনারা ওই যে 3 মাস আগে 4 মাস আগে যে পারফর্মটা করেছে সেটা ভালো হোক খারাপ হোক সেটা ভুলে যায়। যে আগের ইনিংসে একটা 100 মারলো, 3 মাস পরে যখন খেলা হয় তো সবাই এক্সপেক্ট করে যে পরের ইনিংসও ভালো খেলবে, কিন্তু এটা তো মানে এটা মানুষ, তো এটা তার রোবট না যে আপনি পরে গিয়ে, কারণ ওটা অ্যাডজাস্ট করতেও টাইম লাগে। এটার কারণে মানে একটু ডিফিকাল্ট হয়ে যায় যারা খালি টেস্ট করে। বাংলাদেশে যারা টেস্ট ক্যাপ্টেন্সি করেছে পরিসংখ্যান দেশে সবচেয়ে বেশি টেস্ট ক্যাপ্টেন্সি করার অভিজ্ঞতা হচ্ছে মুশফিক ভাই, সেটা 37 ম্যাচ। আপনার কাছে 17 ম্যাচ মতো, যেখানে 4টি ম্যাচ জয় পেয়েছিলাম, বাকিগুলো হেরেছিল। এটা বলছিলাম যে টেস্ট ক্যাপ্টেন্সি যারা করে তাদের ক্যারিয়ার, মানে বাংলাদেশের ক্যাপ্টেন্সিটা একটু উথাল পাথাল। লিটন দাসকে টি20 ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে, শান্ত আছে, শান্ত ভবিষ্যৎ থাকবে কিনা, মানে একটা নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী ক্যাপ্টেন্সি থাকা উচিত কিনা আপনার কাছে মনে হয়? যে একটা বিশ্বকাপ যদি ক্যাপ্টেন্সি রাখে তাহলে বোর্ডের উপকার হবে, আপনার উপকৃত হবে, অনেক কিছু জানতে পারবেন। অবশ্যই এটা আমার কাছে একটা ভ্যালিড প্রশ্ন যে আপনি যখন একজনকে দায়িত্ব দেবেন, আমার কাছে মনে হয় লম্বা সময়ের জন্য ওকে বলে দেওয়া উচিত যে আপনি 2 বছর হোক 3 বছর হোক, অতটুক একটু লম্বা সময় হলে কি ওই ক্যাপ্টেনও আপনার একটা প্ল্যান করতে পারে যে আপনাকে খেলাবে কি খেলাবে না, আপনাকে নিয়ে পরবর্তী। আর যারা ইনজুর থাকে তাদের নিয়ে প্ল্যান থাকে, ব্যাটসম্যানের প্ল্যান থাকে। তখন একটা ক্যাপ্টেনের সামনে একটা প্লেয়ার সামনে বললো যে ও বলতে পারছে না, যে ও নিজেও জানে যে পরের সিরিজে ক্যাপ্টেন কি করবে কিনা, তখন ওই প্লেয়ার বলতে পারে না যে তুমি এই জায়গাটা ইমপ্রুভ করে আসো, অথবা এই জায়গায় আমাদের আর একটু ইমপ্রুভ করা দরকার। এগুলো বলাও ডিফিকাল্ট হয়ে যাবে ক্যাপ্টেনের জন্য। তো লম্বা সময় দিলে ক্যাপ্টেন সুন্দর একটা প্ল্যান করতে পারে যে টিমের জন্য, টিমের সবার জন্য। আর মানুষের মন বোঝাও তো ক্যাপ্টেনের জন্য অনেক ইম্পর্টেন্ট। তো ওইগুলো দিক দিয়ে অনেক পিছিয়ে পড়ে যায় আমরা। ক্যারিয়ারে 13টা সেঞ্চুরি করেছেন, কোন সেঞ্চুরিটাকে এগিয়ে রাখবেন? কোন সেঞ্চুরি করার পরে মনে হচ্ছে যেন একটু সবকটা সেঞ্চুরিতে স্বস্তি কাজ করবে, কিন্তু কোনটা একটু বেশি ভালো লাগা কাজ করেছে? ভালো তো আপনার আমার কাছে মোটামুটি সবই টেস্ট ক্রিকেটে আপনার 100 করা মানে তো বিরাট, আমার কাছে অনেক ভালো অ্যাচিভমেন্ট। ইন্ডিয়ার 100টা খুব ভালো ছিল, তারপরে ইন্ডিয়ার 100টা অনেক বেশি ভালো ছিল, কারণ ইন্ডিয়ার যে চ্যালেঞ্জ ছিল ওইটার কারণে ইন্ডিয়ার 100টা অনেক স্পেশাল আমার কাছে মনে হয়। যদি আপনার নতুন করে ক্যাপ্টেন্সি দেওয়া হয় টেস্টে, আপনি নিতে চান কিনা, আগ্রহ আছে কিনা? না, আমার আগ্রহ নাই, আমি নিব না। আর জিনিসটা ক্যাপ্টেন্সিটা এনজয় করার ব্যাপার, আমি হয়তো এনজয় করি না ভাই, সত্যি কথা। একটা প্রশ্ন, সাব্বির রহমান মাইনর কাউন্টি খেলতে গিয়েছে মইনুল ভাই, ইন্ডিয়াতে অনেককে দেখেছি, চেতেশ্বর পূজা থেকে অন্যরাও মাইনর কাউন্টি অথবা যে কাউন্টি খেলতে যায়। আপনাদের সামনে সুযোগ আসলে আপনারা এই অফ সিজনে বাইরে খেলতে যান কিনা? কারণ আপনারা বিপিএলের নিয়মিত টিম পাচ্ছেন না, সেটা বাইরে টুর্নামেন্ট, বিশেষ করে ওই টুর্নামেন্টগুলো খেললে আপনার কনফিডেন্স লেভেল বাড়বে, খেলার মধ্যে থাকবেন বলে মনে হয় কিনা? মাইনর কাউন্টি আপনার যেখানে কাউন্টি তো অনেক খেলা হয় এখানে, এখন আপনি ওইখানে আপনার একটা ব্যাপার কি, অনেক খেলা হয়। এখন আমি চাইলেও যেতে পারবো, অনেকে চাইলে যেতে পারে, কিন্তু আপনার জানতে হবে যে আপনি অ্যাজ এ ইন্টারন্যাশনাল প্লেয়ার এতগুলো টেস্ট ম্যাচ খেলছেন অথবা ওয়ান ডে খেলেন, আপনার ওই ইনশিওর করে যেতে ওই খেলাটার মান কেমন, ওই স্ট্যান্ডার্ড কেমন। আপনি গেলেই হবে না, আপনি গিয়ে তো কিছু শেখা লাগবে। আপনাদের স্ট্যান্ডার্ড যদি আপনার নিজের থেকে নিচে থাকে তো ওই খেলা খেলে লাগবে। তো ওই আমরা যেটা এক্সপেক্ট করি যে মানে হাই স্ট্যান্ডার্ড, ওই স্ট্যান্ডার্ড হয়তো পাওয়াটা ডিফিকাল্ট হয়ে যায়, তখন লোয়েস্ট স্ট্যান্ডার্ডে গিয়ে কোনো লাভ হয় না। তো আমার কোনো লাভ হবে না, আশা করি। ওই টিমের লাভ হতে পারে, কিন্তু আমার কোনো লাভ হবে না। ক্যারিয়ারের শেষে কতটা সেঞ্চুরি আপনার নামের পাশে দেখতে চান? 13টা হয়েছে, সেটা 30টা আমরা দেখবো কিনা? আর কতদিন ন্যাশনাল টিমে খেলতে চান? ভাই ফিউচার বলাটা খুব ডিফিকাল্ট, কতদিন খেলতে পারবো, কয়টা 100 করবো। খেলা যখন শুরু করেছিলাম, মানে বাংলাদেশ টিমে যখন খেলা শুরু করেন, তখন আমি চিন্তা করি না আমি 13টা 100 হয়ে যাবে আমার। আল্লাহ জানে আল্লাহ কবে কয়টা করবে। এখন কালকে বাঁচবো কি কালকে থাকবো কি থাকবো না, এটা আল্লাহর উপর ডিপেন্ড। আর কয়দিন খেলবো না খেলবো ওটা ডিপেন্ড করছে আমার ফিটনেস, তারপর আমার পারফরমেন্স, সব কিছুর উপরে। ভাই আপনারা অনেকেরই খেলা দেখেছেন, বিশেষ বাংলাদেশ দলে কার ব্যাটিংটা দেখতে আপনার খুব ভালো লাগে? যে ব্যাটিংয়ে রান করুক না, এবার ব্যাটিং স্টাইলটা সুন্দর, যে শর্টসগুলো খেলে সেই শর্টসগুলো সুন্দর, কি বর্তমান না আগের? সব কিছু মিলিয়ে আমি নন স্ট্রাইকে ম্যাক্সিমাম সময় আমি যে 3 নম্বর ব্যাটিং করতাম, আমি তামিমের ব্যাটিং দেখতাম ম্যাক্সিমামটা। ওনার সাথে অনেক বেশি পার্টনারশিপ হতো, তো ওনার ব্যাটিংটা আমার মানে, কারণ উনি অনেক চ্যালেঞ্জ সিচুয়েশনে যেসব রান করেছে, এটার কারণে আমার কাছে ওনার ব্যাটিংটা অন্য লেভেলের।
3-4 বছর বাংলাদেশ দলে আপনাকে দেখতে পারবো জাতীয় দলে খেলতে চান কিনা? 3-4 বছর তো অবশ্যই খেলা উচিত। আপনি কি বলছেন বললাম না। আরও কতদিন খেলতে চান? কতদিন ওইটা বললাম না যে পারফরমেন্স আমার ফিটনেসের উপর ডিপেন্ড করে আমি কতদিন খেলতে পারবো। আপনি তো আমার কাছে মনে হয় আপনি এমনই আমাকে বয়স্ক বানিয়ে দিলেন। ঠিক আছে মুমিনুল ভাই। দর্শক আমাদের সঙ্গে ছিলেন মুমিনুল হক সৌরভ, তার সঙ্গে আমরা বিভিন্ন বিষয়ে কথা বললাম। তিনি যতদিন মন চাইবে ততদিন ক্রিকেট খেলতে চান, কিন্তু ক্যাপ্টেন্সি তিনি আপাতত নিতে চান না। তিনি যিশুদের মতো জাতীয় দলে খেলাটা উপভোগ করতে চান। শুভদেব নাথ, নিউজ 24, মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম, ঢাকা।